প্রথমেই বলে নিই যে আমার কিন্তু কোনো রাজনৈতিক রং নেই। তবে এই নয় যে আমি রাজনীতি সম্বন্ধে ওয়াকিবহাল নই। আমি যথেষ্ট রাজনীতির খবর রাখি এবং রাজনীতির ওঠানামা বুঝতে চেষ্টা করি। আমার জন্মটা হয়েছিল কিংবা আমার বড় হয়ে ওঠা হয়েছিল সেই সময় যখন পশ্চিমবঙ্গের রাজনীতির একটা ওলটপালট চলছিল। আমি যখন স্কুলের নিচু ক্লাসে পড়ি তখন কংগ্রেসের রাজত্ব। প্রত্যেকবার ইলেকশনেই কংগ্রেস জিতে যায়। এ একটা বাধা ধরা ব্যাপার। তারপরে আমি যখন একটু উঁচু ক্লাসে উঠলাম তখন দেখলাম যে আস্তে আস্তে বামপন্থী রাজনীতির বিকাশ ঘটতে শুরু করেছে এবং পাড়ার যে ভালো ছেলেরা তারা বামপন্থী রাজনীতি করছে। একটা কথা বুঝতে পারলাম, রাজনীতিতে মাস্তানদের যে একটা জায়গা আছে সেটা কিন্তু কংগ্রেস আমলেই তৈরি হলো। তারপরে এক এক করে অনেক বামপন্থী পার্টি ছিল, সেগুলো একত্র হয়ে বামফ্রন্ট তৈরি করলো এবং তারা ইলেকশনে জিতলো। এই জেতা হারার ব্যাপারটা নিয়ে আর খুব ডিটেলসে বললাম না। আপনাদের যদি জানতে ইচ্ছে করে গুগল করে দেখে নেবেন। তখনও কিন্তু রাজনীতিতে ধর্মের খুব একটা প্রভাব পড়েনি। চাকরির সুবাদে আমি পৃথিবীর বহু দেশে গেছি এবং সেই দেশের উন্নতি কিভাবে হয়েছে সেটা আমার নিজের চোখে দেখা ঘটনা। আমাদের দেশ স্বাধীনতার 50 বছর পরেও যতটা উন্নতি করার কথা ছিল ততটা উন্নতি কিন্তু করেনি। অথচ আমাদের দেশ কিন্তু সত্যি একটা গিফটেড কান্ট্রি। এমন সুজলা সুফলা দেশ পৃথিবীতে খুব কমই আছে। আমাদের দেশের যা রেভিনিউ কালেকশন হয় তাতে আমার যারা খুব বড় বিরোধী তারাও স্বীকার করবেন যে আমাদের দেশটাকে সোনা দিয়ে মুড়ে দেওয়া যেত। কেন সেটা হচ্ছে না সেটা আপনারাই ভেবে নিন। এটা কিন্তু আমি কোনো একটা পলিটিক্যাল পার্টির জন্য বলছি না। আমাদের দেশে পলিটিক্যাল পার্টি হিসেবে যারা দেশ চালিয়েছে এটা প্রযোজ্য কিন্তু তাদের প্রত্যেকের জন্য। তবে একটা কথা স্বীকার করতেই হবে, আমাদের স্বাধীনতার পরে 5টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের থেকে আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে গেছে। এমনকি সেই সময় যদি চায়নার সঙ্গে তুলনা করেন, আমাদের দেশ কিন্তু তখন চায়নার থেকে অনেকটাই এগিয়ে, খালি মিলিটারি পাওয়ার ছাড়া। চায়নার কথা আমি বিস্তারিতভাবে একটু পরে আসছি, কিন্তু আমাদের চোখের সামনে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জার্মানি আর জাপান কিভাবে এগিয়ে গেল। আমার যেটা মনে হয়েছে, এই দুটো দেশের মানুষ এবং পলিটিশিয়ানরা দেশকে সবার আগে প্রাধান্য দেয়। আমি যখন প্রথমবার ইথিওপিয়ায় যাই তখন ইথিওপিয়ায় উঁচু বাড়ি এবং মডার্ন বাড়ি বলতে ছিল একটাই। আর আমি যেই হোটেলটায় ছিলাম সেটাও বোধহয় 10 তলা কি 12 তলা ছিল। এই 10 তলার থেকে বাইরের দিকে তাকালে আমি দেখতাম সব ছোট ছোট বাড়ি, অনেকটা গ্রামের মতো। আমি ইথিওপিয়ার রাজধানী আডিস আবাবার কথা বলছি। আমি অনেকবার ইথিওপিয়ায় গেছি এবং শেষবার যাই প্রথমবার যাওয়ার প্রায় 10 বছর পরে। কিন্তু তার মধ্যেও আমি অনেকবার গেছি এবং আস্তে আস্তে ওদের উন্নতিটা দেখছিলাম। 10 বছরের মধ্যে দেশটা পুরো পাল্টে গেল। যদিও ওদের একটা রক্তাক্ত ইতিহাস আছে। ওদের রাজা হাইলে সেলেসিকে মিলিটারি কু করে খুন করা হয়েছিল। বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু এই মিলিটারি কুর বিপক্ষে ছিল। আর একটা দেশের কথা না বললেই নয়, সেটা বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। বাংলাদেশে আমি অনেকবার গেছি। একটা সময় আমার বাংলাদেশে পোস্টিং হয়েছিল, আমি 1 বছর ছিলাম। অসাধারণ আতিথেয়তা, খুব ভালো লেগেছিল আমাদের বাংলাদেশ। দেশটা ধীরে ধীরে উন্নতিও করছিল। আমি যখন প্রথম বাংলাদেশে যাই তখন ইন্ডিয়ান 50 টাকায় বাংলাদেশের 100 টাকা পাওয়া যেত। কিন্তু সেই 50 টাকায় বাংলাদেশি 100 টাকা পাওয়াটা এক সময় হয়ে দাঁড়ালো ইন্ডিয়ান 90 টাকায় বাংলাদেশি 100 টাকা। কিন্তু এখন আবার ডিভ্যালুয়েশন হয়েছে। বাংলাদেশ রাতারাতি ইন্ডিয়ার বিপক্ষে চলে গেছে এবং পাকিস্তানের পক্ষে, এবং ওরা বলছে এটা পুরোটাই নাকি পলিটিক্যালের থেকেও বেশি ধার্মিক ব্যাপার। এই ধার্মিক ব্যাপারটা যখনই একটা দেশে প্রিডমিনেন্ট হবে সেই দেশের অবনতি হতে বাধ্য। তবে বাংলাদেশে আমার যে বন্ধুরা আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি।
ওদের বক্তব্য হলো হাসিনার আমলে আওয়ামী লীগ প্রচুর অত্যাচার করেছে, আর আওয়ামী লীগ যেহেতু প্রো ইন্ডিয়ান তাই এই ফিলিংটা অ্যান্টি ইন্ডিয়ান। বাংলাদেশে বেশিরভাগ হিন্দু আওয়ামী লীগের সাপোর্টার, যার জন্য একটা অ্যান্টি হিন্দু ফিলিংও এসছে। অনেকেই অবাক হয়ে যান কি করে বাংলাদেশিরা পাকিস্তানের সাপোর্টার হয়ে গেল, যেখানে পাকিস্তান এত অত্যাচার করে গেছে। ঠিক সেই জায়গা থেকেই বলতে পারি আমাদের দেশে প্রচুর মানুষ আছে যারা সাদা রঙের চামড়া দেখলে গলে পড়ে। আমি ৮ বছর একটা ব্রিটিশ কোম্পানিতে চাকরি করেছি, চাকরি তো নয় যুদ্ধ করেছি। তারপর ব্রিটেনের রানী মারা যাবার পরে কিছু লোককে এমন কষ্ট পেতে দেখলাম তার নিজের মা মারা গেলেও বোধহয় এত কষ্ট পেত না। এইবারে চায়নার উন্নতি নিয়ে অল্প কিছু কথা বলে তারপরে আবার পশ্চিমবঙ্গের ইলেকশনে ফিরে যাব। চায়নার উন্নতিটা আমার চোখের সামনে দেখা। আমি বহুবার চায়নায় গেছি এবং চায়নার উন্নতি যেটা হলো তার পেছনে কিন্তু মাও জেদং নয়, তার পেছনে যে মানুষটা সেটা হলো দেং শিয়াওপিং। দেং শিয়াওপিং প্রথমে নিজের দেশের ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি করলো, রাস্তাঘাট বানালো আর ইঞ্জিনিয়ারিং কলেজ বানালো। তারপরে দেশটাকে খুলে দিল ফরেন ইনভেস্টরদের জন্যে। এতে একটা সুবিধে হলো যেহেতু কলেজ থেকে পাশ করা কোয়ালিফাইড ইঞ্জিনিয়াররা ডিফারেন্ট লেভেলের ইঞ্জিনিয়ার গেল চাকরি করতে, সেখানে গিয়ে ওরা কিন্তু টেকনোলজিটাকে আয়ত্তের মধ্যে নিয়ে এলো, আর তারপরে ওরা নিজেরাই সেই প্রোডাক্টটা বানাতে শুরু করলো, আর আজকে তার রেজাল্টটা দেখতে পাচ্ছেন। এবার আবার ফিরে আসি পশ্চিমবঙ্গের ইলেকশন নিয়ে। পশ্চিমবঙ্গের ইলেকশনটা বুঝতে হলে আপনাকে একটু পিছিয়ে যেতে হবে। আমি প্রথমেই বলেছিলাম আমি বড় হয়েছি একটা রাজনৈতিক ট্রানজিশনাল পিরিয়ডে। কংগ্রেস গিয়ে বামফ্রন্ট এলো, বামফ্রন্ট কিন্তু প্রথম দিকে খারাপ কাজ করেনি, কিন্তু ওই ৩৫ বছরের শাসনকালে যে অবক্ষয় নিয়ে এসছে পশ্চিমবঙ্গে, সেটার জন্য আজকে আমরা সবাই ভুগছি। বামফ্রন্ট সমস্ত কিছুর মধ্যে পলিটিক্স ঢুকিয়ে দিল, ভোটের রিগিং, সায়েন্টিফিক রিগিং চালু করলো বামফ্রন্ট। চাকরিতে এখন আপনারা বলবেন যে তৃণমূল করছে এই করছে, কিন্তু শুরু করেছিল বামফ্রন্ট। সিন্ডিকেট, চিটফান্ড আর সমস্ত কলকারখানা বন্ধ হয়ে গেল এই বামফ্রন্টের আন্দোলনে। মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল, কিন্তু কোনো অল্টারনেটিভ ছিল না। তারপরে যখন তৃণমূল বামফ্রন্টের একটা প্রজেক্ট আটকে দিল, তখন মানুষ কিন্তু ভাবলো আরে এরা তো পারে বামফ্রন্টকে আটকে দিতে। আর দেখতেই তো পাচ্ছেন বামফ্রন্ট এখন একদম শূন্য হয়ে গেছে। আমার বাড়িতে ভোটের কাগজ দিতে সিপিএম থেকে যারা এসছিল তাদের বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে যে তারা জিতবে না। অন্যদিকে গত 10 বছর ধরে বিজেপি প্রত্যেকবারই ভোটের আগে একটা হাইপ তোলে এমন যে ওরা জিতে যাচ্ছেই। এই বছরও দেখুন মনে হচ্ছে বিজেপি ইলেকশন জিতে গেছেই। আর ইউটিউবার এরা একটা অদ্ভুত একটা প্রজাতি। এরা মানে কোনো একটা পলিটিক্যাল পার্টির হয়ে প্রচার চালায়, তার মধ্যে বেশিরভাগই অসত্য। মানুষ যখন যেটা খায় তার মধ্যেই রংচং মাখিয়ে এমনভাবে পরিবেশন করবে যে মানুষ সেটা গিলে খায়। শুধু তাই নয়, এমনকি মাঝে মাঝে কোনো ইউটিউবার বলে এত তারিখ এতটার সময় ইন্ডিয়া পাকিস্তানকে অ্যাটাক করবে। আরে মিলিটারি সিক্রেট যেটা কারোর জানার কথা নয়, সে এই খবরটা পেয়ে গেছে, অন্য যে কোনো দেশ হলে তাকে অ্যারেস্ট করতো। এই বছরের ভোটের সিনারিওটা যদি দেখেন তাহলে সিপিআইএম আর কংগ্রেসকে বাদের খাতায় ফেলে দিতে পারেন। এই দুটো দলেরই কিন্তু কিছু ক্যাপটিভ ভোট ব্যাংক আছে, কিন্তু মানুষ যখন ভোট দিতে যায় গিয়ে মনে হয় আমি সিপিএম বা কংগ্রেসকে ভোট দিয়ে কি করব, এটা তো জিতবে না, তাই অন্য যে অল্টারনেটিভ আছে তাকে ভোট দিয়ে দেয়। যদি সেরকম রিগিং না হয় তাহলে এই ফ্লোটিং ভোটার্সরা কিন্তু একটা ইলেকশনের রেজাল্টের হেরফের করে দিতে পারে। এই বছর এসআইআর মনে হয় ভোটের রেজাল্টে কিছুটা এফেক্ট করবে। এসআইআর করা জরুরি, কিন্তু এটা এত তাড়াহুড়ো করে করা হয়েছে যে আমি জানি সত্যি সত্যি যারা এই দেশের বাসিন্দা তাদেরও নাম কাটা গেছে। এত কিছু বলার পরেও বলছি যে তৃণমূলের থেকে এই যে ভাতা দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা বিরাট গুণ গরিব মানুষদের জন্যে, এবং এটাও কিন্তু ভোটে
খুব বড় এফেক্ট ফেলতে পারে। তাছাড়া মমতা ব্যানার্জি একটা ব্র্যান্ড। বিজেপি সমর্থকদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এখনো বিজেপি সেভাবে কোনো মুখ তৈরি করতে পারেনি। তাহলে আমার এই ভিডিওটা দেখে কি বোঝা গেল? না, কিছুই বোঝা গেল না। আমাদের ইউটিউবার ছাড়া যারা কোনো পার্টিকে সমর্থন করে, তাদের কথা ছাড়া কেউই কিছু বলতে পারবে না যে ঠিক কে জিতবে। আমাদের দেশে একটা অদ্ভুত নিয়ম আছে। ধরুন আমি তৃণমূলের হয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি জিতে গেলাম। তারপরে দেখা গেল অন্য একটা দল পাওয়ারে আসলো। আমি ইচ্ছে করলে এই দলটা ছেড়ে অন্য দলে যোগদান করতে পারি। বছরের পর বছর এই জিনিস চলে আসছে। এটা কি করে সম্ভব? আমাকে যারা ভোট দিয়েছে তারা তো শুধু আমাকে দেখে ভোট দেয়নি, আমার পার্টিকে দেখেও ভোট দিয়েছে। তাই আমি যদি এই দলটা ছাড়ি, আমি তাদের অসম্মান করলাম। এটা বন্ধ হওয়া দরকার। আর আমার এই কথাটা একটু মনে রাখবেন, কারণ আমার মনে হয় এই বছর মার্জিন কারোরই খুব বেশি হবে না। তাই ভোটের পরে হয়তো ঘোড়া কেনা বেচা শুরু হয়ে যাবে। আর একটা কথা বলছি, একটু মনে রাখবেন, আপনারা হয়তো কোনো একটা পার্টির সমর্থক, কিন্তু শুধু পার্টি দেখে ভোট দেবেন না। আপনাদের ওখানে যে ক্যান্ডিডেট, তাকে দেখুন সে কেমন, তারপরে আপনার যাকে খুশি তাকেই ভোট দিন। খালি সেলিব্রিটির ছবি দেখে তাকে ভোট দেবেন না। বেশিরভাগ সময় তারা কোনো কাজে আসে না। এমন মানুষকে ভোট দেবেন না যে খালি ফুলের মধুটা খেয়েই চলে যাবে। তবে বলতে পারেন তাহলে তো ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। সেটাও অবশ্য ঠিক। নকশালবাড়ি আন্দোলনের পরে আর কাউকে দেখিনি যারা খালি দেশের জন্য পলিটিক্স করতে এসছে। তবে ওদের পন্থাটা হয়তো ভুল ছিল, যার জন্য শেষ অবধি কিছুই হলো না।